স্যার, আমি কখনোই ভুল আর সঠিক চিন্তা করে কোনো কাজ করি না। তাছাড়া আপনার কোন অর্থে মনে হচ্ছে আমি ভুল কিছু করেছি? ওরা ভার্সিটির ক্যাম্পাসে নেশা করবে, এটা কি সঠিক? ভার্সিটিটা তোর বাবার নয় যে এখানে কিছু করতে হলে তোর কাছে কৈফিয়ত দিতে হবে। এখানে আমাদের যা করতে মন চায় আমরা তাই করব। সে তোর ব্যাপারে আমরা কেন তোকে কৈফিয়ত দিতে যাব? আর তোরই বা কী সমস্যা? আমার সমস্যা এটাই যে তবে ভার্সিটিতে এসে কেন নেশা করবে? তোদের দেখা দেখি আরও 5টা ছেলে তোদের সঙ্গে মিশে তারা নেশা করবে কেন? আমরা ভার্সিটিতে এসে মাদকাসক্ত হব? এখানে তো আমরা পড়াশোনা করতেছি, নিজেদেরকে শিক্ষিত করতে আসি, আর সেখানে এসে কেন আমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেব? তোর এখন এত ইচ্ছা ভালো হওয়ার, তাহলে তুই কোন প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করিসনি কেন? কেন লোকাল ভার্সিটিতে পড়াশোনা করতে এসেছিস? এখানে যখন তুই পড়াশোনা করতে এসেছিস, তাহলে এখানে যা হয় সব তোকে মুখ বুজে সহ্য করতে হবে। আর তা না হলে তুই এখান থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে যা, কারণ তুই ভার্সিটির পরিবেশে অভ্যস্ত নস। আমি কিসে অভ্যস্ত আর কিসে অভ্যস্ত নই সেগুলো তোদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোরা ক্যাম্পাসে এসে কেন এগুলো করবি? এই বলে নীল ছেলেগুলোকে আবারও মারতে উদ্যত হলো, কিন্তু তখন প্রিন্সিপাল স্যার নীলকে থামিয়ে দিল আর নীল সেখান থেকে চলে গেল। আর তারপরই হয়তো এই ছেলেগুলো থানায় গিয়ে কমপ্লেন করেছে। যাই হোক, এদিকে নেহা নীলকে নিয়ে থানায় পৌঁছালো। আর তখনই হঠাৎ নেহার ফোনে একটা কল আসলো। নেহা, তুমি নীলকে কেন থানায় নিয়ে এসেছো? ওকে এক্ষুনি ছেড়ে দাও। কিন্তু স্যার, ওর নামে থানায় মামলা করা হয়েছে। ও গতকাল ভার্সিটির ক্যাম্পাসে মারধর করেছে, আর ওই ছেলেগুলো আমার কাছে কমপ্লেন করেছে। তাই আমি যদি এর বিরুদ্ধে অ্যাকশন না নেই, তাহলে ওরা তো মনে করবে আমি পয়সার জন্য বিক্রি হয়ে গেছি। তোমাকে আমি এত কিছু চিন্তা করতে বলিনি। তোমাকে আমি যেটা করতে বলেছি তুমি সেটাই করো। তুমি এখনই নীলকে ছেড়ে দাও আর ওকে ওর বাসা পর্যন্ত দিয়ে আসো। কিন্তু স্যার, এভাবে আমরা ওকে ছেড়ে দিতে পারি না। ও ভার্সিটিতে মাস্তানি করবে, আর এগুলো কি মেনে নেওয়া যায়? আমি তোমার কাছ থেকে কোনো উপদেশ শুনতে চাইছি না। তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটাই করো। তুমি এখনই ওকে ওর বাসার সামনে ছেড়ে দিয়ে আসো, ঠিক যেখান থেকে নিয়ে এসেছিলে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ওকে দিয়ে আসছি। এই ছেলে, চলো আমার সঙ্গে, তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। কিন্তু ম্যাডাম, আমি তো শ্বশুর বাড়িতে যাব, বাসায় যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এত সুন্দর বউ রেখে একা একা বাসায় গিয়ে কি করব? এই কি তোর বদমাইশের বাচ্চা, তোর শ্বশুর বাড়ি কোথায় সেটা কি আমি চিনি নাকি? আর তোকে কেন আমি তোর শ্বশুর বাড়ি দিয়ে আসতে যাব? তোকে যেখান থেকে নিয়ে এসেছি সেখানেই ছেড়ে আসবো। আরে বউ, নিজের হবু জামাইকে কেউ এভাবে বলে নাকি? প্লিজ নিয়ে চলো না আমাকে, একটু শ্বশুর বাড়ি, একটু শাশুড়ি মার সঙ্গে দেখা করে আসি। তোর শ্বশুর বাড়ি কোথায় বল, আমি তোকে ছেড়ে দিয়ে আসছি। ও মা, বউ দেখি আমার নিজের বাড়ি চিনে না। আমি তো তোমাদের বাড়িতে যাওয়ার কথা বলছি। প্লিজ নিয়ে চলো না তোমাদের বাড়িতে একবার, আমার শাশুড়ি মায়ের সঙ্গে একবার দেখা করে আসি। তোর সঙ্গে আবার আমার কোন বোনকে বিয়ে দিলাম যে তুই আমার মায়ের মেয়ের জামাই হয়ে গেলি? তাছাড়া আমি ছাড়া তো আমার মায়ের কোনো মেয়ে সন্তান নেই। তাহলে উফ ডার্লিং, তুমিও না কিছুই বুঝো না। আমার বউ তো তুমি। আমি তো তোমাকে দেখেই প্রেমে পড়ে গেছি। তাহলে অন্য কেউ কেন আমার বউ হতে যাবে? প্লিজ বউ নিয়ে চলো না একটু তোমার বাড়ি। তোকে যে আমার কি করতে মন চাইছে সেটাই বুঝতে পারছি না। পারলে তোকে এক্ষুনি আমি খুন করে ফেলতাম, কিন্তু সেটার তো আদেশ নেই। বিয়েটা করে নাও, তারপর যা করার করো, তখন আর তোমাকে আমি কিছুই বলবো না। এই বলে নীল থানা থেকে বের হয়ে বাইরে আসলো। আর তখন তার পিছনে পিছনে নেহা ও আসলো আর জিপে বসে নীলকে বলল। কি হলো, এখন ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার সঙ্গে গাড়িতে উঠে বসে আমি তোকে যেখান থেকে নিয়ে এসেছি ওখানেই ছেড়ে আসবো। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ নেহার সঙ্গে গাড়িতে উঠে বসলো। আর নেহা নীলকে তার বাড়ির সামনে ছেড়ে দিল। নীলের বাড়ির সামনে এসে নীলকে নেহা বলে। কি ব্যাপার, তুই এখনো গাড়িতে বসে আছিস কেন? তোর বাড়ির সামনে চলে এসেছি, তুই গাড়ি থেকে নামছিস না কেন?
তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি না তোমাকে বললাম আমি আমার শ্বশুর বাড়িতে যাব? সেখানে কেন নিয়ে গেলে না? আমি এখন নামবো না গাড়ি থেকে? নেহা নীলকে অনেক করে বলেছিল গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য, কিন্তু নীল কোনোভাবে গাড়ি থেকে নামছিল না। তাই নেহা নীলকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিতে চাইছিল, কিন্তু নীল অতটাও বোকা নয়। তাই সে সঙ্গে সঙ্গে নেহার হাতটা ধরে ফেল। নেহা তখন ধাক্কার তাল সামলাতে না পেরে নীলের উপর পড়ে গেল। এমন অবস্থা থেকে নেহা অনেকটা খেপে গেল আর নীলকে বলল, এটা কি হলো? তুই আমাকে টান দিয়ে নিচে ফেলে দিলি কেন? একটু তোমার শরীর থেকে উষ্ণতা নিতে, তোমার শরীর কতটা উষ্ণ সেটা একটু চেক করে নিতে। আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। আমি কোন পাগলের পাল্লায় পড়েছি সেটাই তো বুঝতে পারছি না। এটা কেমন তার ছেঁড়া মানুষ, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। আমার পাল্লায় পড়েছো জানেমান? তুমি তো এত সহজে ছাড়া পাচ্ছ না। এখন কি যাবে নাকি তোমার শ্বশুর বাড়ি? এই বেয়াদব, চুপ কর। আমার শ্বশুর বাড়ি কোথা থেকে আসলো? আমি তো এখনো বিয়েই করিনি, আর বিয়ে করব কিনা সে ব্যাপারেও এখনো নিশ্চিত নয়। আমার মতো হ্যান্ডসাম একটা ছেলে থাকতে তুমি কেন বিয়ে ছাড়া থাকবে? তুমি অবশ্যই বিয়ে করবে এবং আমাকেই বিয়ে করবে, চিন্তা করো না। আমি কিছুদিনের মধ্যেই তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো এবং তোমাকে যত দ্রুত সম্ভব আমাদের বাড়িতে নিয়ে আসবো। তাহলে তোর মাথায় সমস্যা আছে, তোর সঙ্গে কথা বলাই অনর্থক। তুই থাক এখানে। এই কথা বলে নীল নেহার বুকের উপর থেকে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু তখনই নীল পিছন থেকে নেহার হাতটা ধরে ফেলে আর টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। আর তারপর আলতো করে নেহার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, একটু ভালোবাসা না দিয়ে চলে যাচ্ছ? এতটাই পাষাণ তুমি? এরকম হলে হয় নাকি? তোর ভালোবাসা চাই, তাই না? এই নে তোর ভালোবাসা। এই বলে নেহা নীলের গালে ঠাস ঠাস করে ব্যাস কয়েকটা চর বসিয়ে দিল। আর তারপর বলতে লাগলো, এবার তো পেয়েছিস তুই তোর ভালোবাসা, তাই না? এখন তোর মুখটা বন্ধ রাখ আর আমাকে এখান থেকে যেতে দে। এখানে বসে থাকলে তো আমার চলবে না, আমার তো আরো অনেক কাজ পড়ে আছে। নীল তখন কোনো কথা বলতে পারছিল না, কারণ নেহা তাকে এত জোরে চর মেরেছে যে তার গালে 5টা আঙুলের ছাপ বসে গেছে। তার গাল অনেক ব্যথা করছিল, তাই সে আর কোনো কথা বলল না। এদিকে নেহা তো নাই, চলে গেল। নীল তখন কোনো রকমে নিজের চোখের জল মুছে বাড়ির ভিতর প্রবেশ করবে, তখনই হঠাৎ তার আম্মুর সামনে পড়ে গেল। তার আম্মু তাকে দেখে বলতে লাগলো, কি রে বাবা, কি হয়েছে তোর? তোর গালে এটা কিসের দাগ? দেখে তো মনে হচ্ছে একদম এক্ষুনি রক্ত ছিটে পড়বে। কই আম্মু, কিছুই হয়নি। বন্ধুদের সঙ্গে একটু খেলতে গিয়েছিলাম আর তখনই একটু ব্যথা পেয়েছি। আমাকে কি তুই বোকা পেয়েছিস নাকি যা বুঝাবি আমি তাই বুঝে যাব? একদমই নয়। আমি বুঝতে পেরেছি এটা কারো হাতের দাগ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। 5টা আঙ্গুল একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যাস এইটুকুই। আরে আম্মু, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই শহরে এখনো এমন কোনো ছেলে পয়দা হয় নাই যে আমার গায়ে হাত দেবে, আর গায়ে হাত দেওয়ার পর আমি তাকে ছেড়ে দেব। এতক্ষণে আমি বিষয়টা ক্লিয়ারই বুঝতে পেরেছি। তুই নিশ্চয়ই কিছু একটা ঝামেলা করেছিস আর তার ফলস্বরূপ তোর গালের এই চিহ্নগুলো, ঠিক না? না, একদমই নয়। তুমি তো জানো আমি কখনোই ঝামেলা করি না। অন্যায় দেখলে সেখানে নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। আসলে গতকাল ভার্সিটিতে কিছু ছেলে ক্যাম্পাসে বসে নেশা করছিল, আর তাদেরকে একটু শিক্ষা দিয়েছিলাম। তারপর তারা থানায় মামলা করেছে। আমি বুঝতে পারছি না, তোকে এত ভালো মানুষ সাজতে কে বলেছে? কে বলেছে তোকে ওইগুলো করতে, যার কারণে তোকে এখন থানায় পর্যন্ত যেতে হলো? আমি চাই না তুই এসব ঝামেলায় আর নিজেকে ইনভলভ রাখিস। আম্মু, তুমি হয়তো একটা কথা ভুলে গেছো যে আমার রক্তে অপরাধ দেখেও তীর থাকাটা নেই। আমি অপরাধ দেখলে সহ্য করতে পারি না। যেখানে অপরাধ দেখি সেখানেই আমার রক্ত গরম হয়ে যায়। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে আমি তোকে কিছুই বলবো না। একবার আয়নার সামনে দাঁড়িয়ে তোর গালের দিকটা দেখে নে, তাহলে তুই বুঝতে পারবি আমি কেন তোকে এই কথাগুলো বলছিলাম। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল।
আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। সে যখন ঘুম থেকে উঠল তখন আনুমানিক রাত 8টার মতো বাজে। বিছানা থেকে উঠে সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে এসে যেই না সে আয়নার সামনে দাঁড়ালো, নিজের চেহারা সে নিজেই চিনতে পারছে না। একটা মেয়ের শরীরে এত শক্তি আসে কোথা থেকে, যে নীলকে সেই দুপুরবেলা চর দিয়েছে আর এখন রাতের 8টা বাজে। এখনো তার 5টা আঙ্গুলের চিহ্ন নীলের গালে ফুটে আছে। নীল তখন একটু অয়েলমেন্ট লাগিয়ে পড়তে বসে গেল। পড়া শেষ হলে রাতের খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হবে। তখনই হঠাৎ সে তার বাসার সামনে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। নীল 7 পাঁচ চিন্তা না করে মেয়েটাকে সে জানার আগ্রহ না দেখিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই পিছন থেকে মেয়েটা বলল, আই এম সরি, কাল রাগের মাথায় আপনাকে এইভাবে থাপ্পড় মারাটা উচিত হয়নি। নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছেন, তাই না? সে যাই হোক, ভালোবাসার মানুষের ছোঁয়া তো পেয়েছি, সেটাই আমার জন্য অনেক। ভালোবাসার মানুষের ছোঁয়ার সব সময় ভালো হয়। আবার আপনি ওইসব কথা বলা শুরু করেছেন। দেখুন, আমার মেজাজ হুট করেই গরম হয়ে যায়, আর আমি অপরাধীদের এইভাবেই শাস্তি দিয়ে থাকি। তাই আপনার কথা শুনে মাথা গরম হয়ে গেছিল। আর তারপর বললাম তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার ভার্সিটি লেট হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। এরপর নেহাকে নীল আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাইকে নিয়ে সোজা ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ভার্সিটিতে এসেই সে দেখতে পেল ওই ছেলেগুলো গেটের সামনে দাঁড়িয়ে আছে। তারা নীলকে দেখে, কি ব্যাপার, কাল নাকি শ্বশুরবাড়ি গিয়েছিলি? তো কেমন জামাই আপ্যায়ন পেলি? আমি তো আপ্যায়ন ভালোই পেয়েছি। এবার তোদের যাওয়ার পালা হবে, তৈরি হয়ে থাক, খুব তাড়াতাড়ি যেতে পারবি শ্বশুরবাড়ি। এই কথা বলে নীল সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা ক্যাম্পাসের ভিতর চলে আসলো। ক্লাসে সেই ঢুকতে যাবে, তখনই তার বন্ধু হৃদয়ের সঙ্গে তার দেখা হয়। আর তখনই তার বন্ধু হৃদয় তাকে প্রশ্ন করে, কি রে দোস্ত, কি হয়েছিল কাল? আমি শুনলাম তোকে নাকি পুলিশ স্টেশন যেতে হয়েছিল। আরে আর বলিস না, ওই যে সেদিন ছেলেগুলো নেশা করছিল, ওদের একটু চা নাস্তা খাওয়াইছিলাম, তার জন্যই আর কি। দোস্ত, তোকে আমি কতবার বলেছি ওদের সঙ্গে ঝামেলায় যাস না, তুই তারপরেও গেলি। আরে দোস্ত বাদ দে, এসব নিয়ে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন বল, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কাল প্রিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, বেশ ভালোই কেটেছে সময়টা। আচ্ছা, প্রেম করে কি পাস আমি সেটা বুঝতে পারি না। আজ এই মেয়ে তো কাল ওই মেয়ে, একটা মেয়েকে ফিক্সড কর আর ওকে বিয়ে করে নে। দোস্ত, একটা ফুল গড়ে নিয়ে রাখার চাইতে 1000টা ফুলের মতো খাওয়া যে কতটা মজা সেটা তুই বুঝতে পারবি না। আগে একটা প্রেম কর, তারপরে বুঝতে পারবি। হ্যাঁ রে, সেটাই চেষ্টা করছি দোস্ত। কাল যে ইন্সপেক্টর আমাকে অ্যারেস্ট করতে এসেছিল, মেয়েটাকে দেখে আমি একদম প্রেমে পড়ে গেছি। কি বলিস দোস্ত, শেষে কিনা সিনিয়র একটা পুলিশ ইন্সপেক্টরের প্রেমে পড়লি তুই? আমি জাস্ট ভাবতে পারছি না, এই বুঝি ছিল তোর মনে? ভার্সিটিতে কত মেয়েরা তোর পেছনে লাইন মারে, তুই তো তাদেরকে একটুও পাত্তা দিস না, আর শেষে কিনা একটা পুলিশের প্রেমে পড়েছিস। দোস্ত রে, প্রেম ভালোবাসা বলে কয় হয় না, আর যদি সেরকম হতো তাহলে হয়তো আমি কবেই প্রেমে পড়ে যেতাম। কিন্তু বিশ্বাস কর, আমি সত্যি কাল পুলিশ মেয়েটাকে দেখে প্রেমে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, ক্লাসের টাইম হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা, আজ কিন্তু আবার একটা নতুন মুরগি পটাতে যাব, তুই যাবি নাকি আমার সঙ্গে? না রে দোস্ত, এসব আমার আর ভালো লাগে না। আজ এই মেয়ের সঙ্গে প্রেম করবি তো কাল ওই মেয়ের সঙ্গে, এসব আর কত? এসব এবার বন্ধ কর, আমার ভালো লাগে না। এই বলে নীল ক্লাসরুমে ঢুকে গেল। অতঃপর ভার্সিটি শেষ হলে সে বাসায় আসে। বাসে এসে দুপুরে খাবার খাবে। তখনই তার আব্বু বাসে আসলো আর তাকে বলল, কি ব্যাপার নীল, তোমার পড়াশোনা কেমন চলছে? আর তোমার আম্মুর কাছে শুনেছিলাম তুমি নাকি কাল থানায় গিয়েছিলে, কি ব্যাপার বলো তো শুনি। আব্বু, আসলে সেরকম কোনো ব্যাপার নয়, বাদ দাও ওসব, আমি ওর ব্যাপারে কথা বলতে চাই না। তোমার ব্যবসার কি অবস্থা? ব্যবসা কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমাকে একটা কথা বলার ছিল, কাল আমার অফিসের একজন অ্যাপ্লাই তো আর বাসায় দাওয়াত করেছে, আমাদের সপরিবারে যেতে বলেছে। ওর মেয়ে নাকি জন্মদিন, তাই আমাদের ওখানে যেতে হবে। আব্বু, আমার কোনো দাওয়াতে যেতে ভালো লাগে না, তোমরা সবাই চলে যেও, আমি যেতে পারবো না। কিন্তু সেটা বললে হবে না বাবা, তোমাকে আমাদের সঙ্গে যেতেই হবে, কারণ আমাদের এমপ্লয়ি অনেকদিন ধরে
আমাদের সঙ্গে কাজ করছে। সে অনেক রিকোয়েস্ট করে বলেছে আমাদের সবাইকে যেতে হবে, তাই তুমি আমার সঙ্গে যাবে। ঠিক আছে আব্বু, আমি যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসি। আমার একটু টায়ার্ড লাগছে, বিশ্রাম নিতে হবে। এই বলে নীল নিজের রুমে চলে আসলো আর রুমে সে কাপড় চোপড় চেঞ্জ করে বিছানায় শুয়ে একটা ঘুম দিল। একটু ঘুম পাগল ছেলে, একটু সুযোগ পেলেই এসে ঘুমাতে চায়। তবে শুধু এইটুকুই নয়, আমাদের গল্পের নায়ক কিন্তু অনেক রোমান্টিক গল্প লেখে, তাই বলে আমাদের গল্পের নায়ক একটু অন্যরকম রোমান্টিক। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক তারপর কি হয়। আমাদের গল্পের নায়ক নীল ঘুম থেকে উঠল। তখন রাত আনুমানিক 10টা বাজে। তার আম্মু তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিতে এসেছে। এই নীল, কোথায় তুই? সেই কখন থেকে তোকে ডাকছি, তোর কোনো সাড়া শব্দ নেই। ভার্সিটি থেকে এসে দুপুরের খাবার পর্যন্ত খেলি না। কি সমস্যা তোর, বল তো শুনি। কই আম্মু, কি সমস্যা হতে যাবে আমার? আসলে ভার্সিটি থেকে এসে খুব ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আর কি, কখন বেলাটা কেটে গেল আর টের পেলাম না। তুমি তো জানোই আমি ঘুমিয়ে পড়লে আর দুনিয়ার কোনো হুঁশ থাকে না। আচ্ছা বাবা, ঠিক আছে, ওইসব কথা বাদ দে। এখন হাত মুখ ধুয়ে খাবার খেতে আয়। তোর আব্বু আর রিমি অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার রিমি, আমি শুনলাম তুই নাকি আজকাল ঠিক মতো কলেজে যাচ্ছিস না। কি সমস্যা তোর, বল তো শুনি। তোকে কে বলেছে এসব কথা? আমি তো প্রতিদিন ঠিক মতোই কলেজে যাচ্ছি। আমার ইনফরমাররা কখন আমাকে ভুল ইনফরমেশন দেয় না। তারা যা বলেছে একদম সত্য কথাই বলেছে। এখন তুই আমাকে বল যে তুই কেন ঠিক মতো কলেজে যাচ্ছিস না। বাসা থেকে তো প্রত্যেক দিন বের হয়ে যাস কলেজের কথা বলে, তারপর কোথায় যাস? ভাইয়া দেখ, একদম মিথ্যা কথা বলবি না। আমি ঠিক মতোই কলেজে যাওয়া আসা করছি। তোর যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে তুই কলেজে গিয়ে নিজেই দেখে আয়। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোর কলেজে যাব, চিন্তা করিস না। যাই হোক, এখন বল তোর পড়াশোনার খবর কি? পড়াশোনা কি ঠিক মতো করছিস নাকি শুধু ফাঁকিবাজি করছিস? সেটা আমার পরীক্ষার রেজাল্ট দেখলেই বুঝতে পারবি। আমি তো আর তোর মতো না যে ভার্সিটি থেকে এসেই ঘুমিয়ে পড়বো, সারাদিন শুধু ঘুম নিয়েই থাকবো, আর যখন একটু সময় পাবো তখন গল্প লিখতে বসে যাব। আচ্ছা ভাইয়া, আমি বুঝি না তুই এই গল্পের মধ্যে কি পেয়েছিস। শোন, গল্প আমার, প্রেম গল্প আমার, নেশা গল্প আমার, পেশা গল্প না লিখলে আমার ভালো লাগে না। আমি আমার নিজের মনকে ভালো রাখার জন্য গল্প লিখি। কেন, এতে কি তোর কোনো সমস্যা আছে নাকি? আমার কেন কোনো সমস্যা থাকতে যাবে? আমি যখনই কলেজে যাই তখনই আমার বন্ধুরা সবাই বলে তোর ভাইয়া তো রোম্যান্টিক গল্প লিখে যে দেখলেই প্রেমে পড়ে যায়। মেয়ে মানুষ প্রেমে পড়বে, এটাই তো স্বাভাবিক। আমার প্রেমে পড়লে সমস্যা কোথায়? তাছাড়া আমি কি দেখতে খারাপ নাকি যে আমার প্রেমে পড়লে ভুল করে ফেলবে? ধত্তরি, তোর সঙ্গে কথা বলাই অনর্থক। আমি কাকে কি বলি সে যেন আমাকে উল্টাটা বুঝিয়ে দেয়। তোর যা ইচ্ছে তুই তাই কর। মন চাইলে 101টা মেয়ের সঙ্গে প্রেম কর, তাতে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি তোকে এতক্ষণ সেটাই বোঝাতে চাইছিলাম, কিন্তু তুই এটা বুঝতে এতটা সময় নিবি সেটা বুঝতে পারিনি। আসলে তোর মাথায় তো গোবর ছাড়া আর কিছুই নেই। এই বলে নীল শয়তানি মার্কা একটা হাসি দিয়ে সেখান থেকে খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। তারপর আর কি, ঘুমতেও হয়ে গেছে। এখন রাত 2টো নাগাদ চলবে গল্প লেখা, কিন্তু সেদিন হলো অন্যরকম একটা কিছু। নীল সেদিন একটা গল্প লিখছিল রাগী পুলিশকে নিয়ে, আর সেই গল্প লিখতে লিখতে একদম তার রাত পেরিয়ে সকাল হয়ে গেল। গল্প লেখা শেষ হলে সে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো তখন সকাল প্রায় 8টা বেজে গেছে। তাই সে বিছানায় না থেকে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। সেদিন ভার্সিটি শেষ করে বাসে আসতে তার আব্বু তাকে বলল, কি ব্যাপার নীল, তোমাকে না বলেছিলাম আজ ভার্সিটি যাবার কোনো প্রয়োজন নেই, আমরা একটা দাওয়াতে যাব। তুমি জানো আমরা সবাই কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। আই এম সরি আব্বু, আসলে আমার মনে ছিল না। সমস্যা নেই, তোমরা ওয়েট করো, আমি আসছি। আই এম সরি আব্বু, আসলে আমার মনে ছিল না। সমস্যা নেই, তোমরা একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ সেটাই তো, তুই ভার্সিটিতে গিয়ে
ইত্রামি করবি আর সবসময় আমাদেরকে কোনো কাজে লেট করাবি। ঠাস করে কানের নিচে 2টা দিলেই সব ফুটুর ফুটুর বন্ধ হয়ে যাবে। তুই সব সময় এত কথা বলিস কেন বলতো? আমার সঙ্গে তোর কত জন্মের শত্রুতা বল শুনি। দেখলি তো আব্বু, সব সময় তোমার ছেলে আমার সঙ্গে এরকম আচরণ করে। সব সময় আমাকে শুধু ভয় দেখায় আর সব সময় শুধু আমাকে এইটাই বলে যে আমাকে মারতে কেন বলতো। দয়া করে তোরা দুজন তোদের ঝগড়া বন্ধ কর। আর নীল, তুমি যদি তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তা না হলে সত্যি এখন লেট হয়ে যাবে। আর যদি সময় মতো ওই অনুষ্ঠানে পৌঁছাতে না পারি তাহলে আমার এমপ্লয়ি অনেক রাগ করবে। প্লিজ বাবা, তাড়াতাড়ি আয়। আমি তো যাচ্ছিলামই, আর তখনই তো তোমার মেয়ে ওই বদমাইশি কথাগুলো বলল আর আমার মেজাজটা খারাপ করে দিল। ঠিক আছে, সমস্যা নেই, আমি এক্ষুনি আসছি। এই বলে নীল নিজের রুমে চলে গেল আর তার পছন্দ মতো একটা শার্ট আর একটা প্যান্ট পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসলো। আর তার বোন তাকে দেখে একটু টিটকারি মেরে বলল, একদম সার্কাসের জোকারের মতো লাগছে। সত্যি তোর বুঝি আর কোনো জামা কাপড় নেই? শেষে কিনা এগুলো পরতে হলো। তুই আমাকে জামা কাপড় কিনে দিস না, তাহলে আমার জামা কাপড় থাকবে কোথা থেকে? এখন ফাইজলামও বন্ধ কর আর চুপচাপ বাসা থেকে বের হ, তা না হলে কিন্তু তোর এই 1 বস্তা মেকআপের কি অবস্থা করব সেটা কিন্তু তুই বুঝতেও পারছিস না। এই শোন, তুই আমার ভাই আছিস, ভাইয়ের জায়গায় থাক। কখনো আমার মেকআপ নিয়ে কোনো কথা বলিস না। আমি একটু সাজুগুজু করতে ভালোবাসি, তাই সবসময় একটু সাজুগুজু করে থাকি। এতে তোর এত সমস্যা কেন? সমস্যা থাকতো না, সমস্যা শুধু এই কারণেই যে তুই আমাদের পয়সাগুলো অকারণেই নষ্ট করছিস আটা ময়দার পেছনে। তবে একটা কথা তোকে বলি, আমার বউটা কিন্তু ন্যাচারাল সুন্দরী। যাকে আমি এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসবো তাকে দেখলেই তুই একদম ফিদা হয়ে যাবি। জানি না কোন শাকচুন্নিকে তুই নিয়ে আসবি আর সে কি না হবে সুন্দরী। শোন, আমি একমাত্র সুন্দরী যে কিনা মেকআপ ছাড়াই অনেক সুন্দরী। কিন্তু আমি সাজতে পছন্দ করি, তাই সাজি। হইছে, শেওড়া গাছের পেতনি কিনা বলে সেও নাকি সুন্দরী। ঠিক আছে, তোরা দুজনে এখানে ঝগড়া কর, তোদেরকে যেতে হবে না, আমিও গেলাম না। আগে তোদের ঝগড়া শেষ কর, তারপর যদি সময় হয় তাহলে যাব, নয়তো আর যাবই না। সরি আব্বু, সরি। তোমার মেয়েটা সব সময় কেন আমার সঙ্গে এরকম করে বলো তো? তোদের এসব ঝগড়াঝাটি না হয় বাসায় ফিরে তারপর শোনা যাবে। এখন দয়া করে তোরা দুজন আমার সঙ্গে চল। নীল আর কোনো কথা না বলে তার আব্বুর সঙ্গে বের হয়ে গেল। প্রায় 30 মিনিটের মতো সময় লাগলো সেখানে গিয়ে পৌঁছাতে। বিশাল বড় একটা বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করিয়েছে। দেখে মনে হচ্ছে কোনো এক কোটিপতির বাড়ি, কিন্তু ভিতরে গিয়েই দেখা যাক সেটা কেমন কোটিপতির বাড়ি। এত বড় বাড়ির মালিক কিনা নীলের বাবার অফিসের এমপ্লয়ি। তো ভিউয়ার্স, চলুন ভিতরে গিয়ে দেখি। বাড়ির ভিতরে যেতেই মধ্যবয়সী একজন ভদ্রলোক নীলের আব্বু এবং তাদের ফ্যামিলির সবাইকে সাদরে সম্ভাষণ জানালো এবং সবাইকে ভিতরে এসে বসতে বলল। নীল তার আব্বুর পিছনে পিছনে ভিতরে আসলো। হ্যাঁ, বাড়িটাকে চারিদিকে চোখ বুলিয়ে একটু ভালো করেই পড়া শেষ করে নিয়েছিল। তখনই হঠাৎ তার চোখ আটকে গেল একটা দেওয়ালে আটকানো ছবির উপর। নীল তখন ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই আস্ক ইউ এ কোশ্চেন? হ্যাঁ বলো। ওই যে ওয়ালে যে মেয়েটার ছবি আটকানো আছে, ওই মেয়েটাকে? ওটা ওটা আমার মেয়ে নেহা। ওরই তো আজকে জন্মদিন। তুমি ওয়েট করো, আমি নেহাকে ডেকে দিচ্ছি। এই বলে নেহার আব্বু নেহাকে ডাকতে থাকলো। নেহা তখন নিজের রুমে বসে তৈরি হচ্ছিল। নিজের রুমে থেকে সে তার আব্বুকে উত্তর দিল, আব্বু, আমি এখনো তৈরি হচ্ছি, তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ মামনি, তুমি একটু তাড়াতাড়ি আসো। তোমাকে বলছিলাম না, আমার অফিসের বস তার ফ্যামিলি নিয়ে তোমার জন্মদিনের ইনভাইটেশনে আসবে। তারা এসে গেছে, একটু তাড়াতাড়ি আসো। ঠিক আছে আব্বু, আমি এক্ষুনি আসছি। এদিকে ভদ্রলোক নীল আর তার ফ্যামিলি সবাইকে বসতে দিল। আর ঠিক তার 2 মিনিট পর নিয়ে এসে সেখানে উপস্থিত হলো। আর নেহা নীলকে দেখেই বলল, কি ব্যাপার, তুই এখানে কি করছিস? কি ব্যাপার মামনি, তুমি কি নীলকে চেনো নাকি? ক্রিমিনালদের আবার না চিনে কি করে থাকি? ওকে আমি এই কয়েকদিন আগেই একবার থানায় নিয়ে গেছিলাম কোনো একটা কেসের কারণে। কি বলো তুমি?
নীল বাবার মতো ছেলেই হয় না, আর তাকে তুমি থানায় নিয়ে গেছিলে। আমার মনে হয় তুমি কোনো ভুল ইনফরমেশন পেয়েছিলে। যাক, বাদ দাও। আমি সেসব কথা এখন মনে করতে চাই না। আমি আমার জন্মদিনের আনন্দটাকে মাটি করতে চাই না। আর হ্যাঁ, এই যে মিস্টার, আপনাকে বলছি, অনুষ্ঠান শেষ হলে চুপচাপ এখান থেকে চলে যাবেন। কোনো গ্যাঞ্জাম করার চেষ্টাও করবেন না, তাহলে কিন্তু খারাপ হবে। এটা আপনাকে আমি বলে দিলাম। ও, আমি এতক্ষণে বুঝতে পেরেছি, তার মানে তুমি সেই ইন্সপেক্টর মেয়ে যে আমার ছেলেকে অ্যারেস্ট করেছিলে। শোনো, তুমি ভুল ইনফরমেশন পেয়েছিলে। আমার ছেলে একদমই এরকম নয়। আমার ছেলেটা যথেষ্ট ভদ্র এবং ভালো একটা ছেলে। আমার ছেলে কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না। হাই আঙ্কেল, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনার ছেলের কোনো খারাপ কাজ করতে পারে না, শুধু ভার্সিটিতে গিয়ে মারামারি করে। তখন নেহার আপু নেহাকে অনেক রিকোয়েস্ট করে বলে এসব কিছু বন্ধ করার জন্য আর জন্মদিনের অনুষ্ঠান শুরু করার জন্য। নেহা তখন আর কোনো কথা না বাড়িয়ে কেক কাটতে চলে গেল। নেহা কেক কেটে এক একা সবাইকে খাইয়ে দিচ্ছিল, আর তখনই নীলের পালা আসলো। কিন্তু নেহা তাকে কেক না খাইয়ে কেকটা রেখে দিতে চাইছিল। তখনই নীল তার কানে কানে বলল, এই ভুলটা একদম করো না প্রিয়সী। সবাই কিন্তু অলরেডি জেনে গেছে তোমার আর আমার সম্পর্কের কথা। এখন যদি তুমি আমাকে কেক না খাইয়ে দাও, তাহলে কিন্তু আমি সবার সামনেই তোমাকে ওইটা করে দিব। মানে তুই আমাকে আমার বাড়িতে এসে থ্রেট করছিস? এর পরিণাম কি হতে পারে তুই জানিস? পরিণামের কথা চিন্তা করে নীল কখনো কোনো কাজ করে না, সেটা তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো। সো কোনো কথা না বলে আমাকে একটু কেক খাইয়ে দাও, তারপর আমিও তোমায় ভালোবেসে কেক খাইয়ে দেব। উপস্থিত সবাই তখন ওই বিষয়টা খেয়াল করছিল, তাই নেহা আর এই বিষয়টাকে নিয়ে ঝামেলা করলো না। সে নীলকে খাইয়ে দিল, আর তারপর সে সেখান থেকে চলে আসলো। তারপর খাওয়া দাওয়ার পরপর শুরু হলো। একে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজেদের বাড়িতে চলে যাচ্ছিল। অপরদিকে নেহা কেক কাটা শেষ হলে নিজেদের রুমে চলে এসেছিল, আর তার নিচে যেতে ইচ্ছে করছিল না। তখনই হঠাৎ তার রুমের দরজায় সে কারোর গলার আওয়াজ শুনতে পেল। এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি ভিতরে আসতে পারি? তুই তুই এখানে কেন এসেছিস? তোকে না আমি বলেছিলাম অনুষ্ঠান শেষ হলে সোজা বাড়ি চলে যাবি, কিন্তু তুই এখানে কেন এসেছিস? এখানে আবার নতুন করে কোনো সিন ক্রিয়েট করবি না বলে দিলাম। আরে ডার্লিং, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? আমি তোমার সঙ্গে কেন কোনো সিন ক্রিয়েট করতে যাব? তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র লক্ষ্মীমন্তর বউ। তোমার সঙ্গে কি আমি কোনো সিন ক্রিয়েট করতে পারি? একটু তোমার আদর নিতে এলাম, তারপরে চলে যাব। কি বললি তুই? আমি শুনতে পাইনি, আরেকটা বার বল তো শুনি। দাঁড়াও, আমি মাইক্রোফোনটা নিয়ে আসি, তারপর মাইক্রোফোনে বলি যাতে বাকি সবাই শুনতে পারে। এ বলে নীল রুম থেকে বের হয়ে নিচে চলে যেতে চাইছিল। তখনই নেহা পিছন থেকে তার হাতটা ধরে ফেলে, আর নীল তখনই সুযোগ বুঝে নেহাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল, আর নেহার 2 ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। পাক্কা 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, এটা কোন ব্র্যান্ডের লিপস্টিক? এটা একটু অন্যরকম মিষ্টি লাগে। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে আর পারলাম না। তুই আমার বাড়িতে এসে আমাকে কিস করলি? অসভ্যই তোর, লুচ্চা বদমাস কোথাকার। তোমার শ্বশুর বাড়ির গো বউ, তোমার শ্বশুর শাশুড়ির একমাত্র আদরের ছেলে। যাই হোক বউ, তোমার ওই নরম হাতে গরম গরম ভালোবাসা খেতে কিন্তু বেশ লাগে। এই, আমি আবার কবে তোর বউ হলাম? আমি কবে তোকে বিয়ে করেছি? এসব ফাজলামো বন্ধ কর, তা না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। বললাম তো, আমাকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, বিকজ আমি যাকে ভালোবাসি তাকে আমি আমার করে নেব, সেটা যেভাবেই হোক আর যে কোনো পরিস্থিতিতেই হোক। তুই এখন এখান থেকে যাবি নাকি যাবি না, আমি সেটাই বলছি। আরে বউ, তুমি এভাবে কেন বলছো? থুক্কু হবু বউ, বলেই তো যাব। শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকবো নাকি? আমার বাবার তো অনেক সহায় সম্পত্তি আছে, এত কিছু রেখে আমি কেন শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে যাব? আচ্ছা বউ, আমাকে একটা কথা বলো তো, তোমার বাবা তো আমার বাবার অফিসের সামান্য একজন এমপ্লয়ি, তাহলে তোমাদের এত বড় বাড়ির পিছনের রহস্যটা কি? একটা সময় আমার বাবার নিজের একটা অফিস ছিল, নিজের ব্যবসা করত, কিন্তু কোনো একটা কারণে ওটা বন্ধ হয়ে গেছে। তাই আমার বাবাকে বাধ্য হয়ে তোর বাবার অফিসে চাকরি নিতে হয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তবে একটা কথা মনে রেখো, আমি পুলিশের চাকরি করি বলে এটা ভাবছি না যে আমি কালো টাকায় সম্পদের পাহাড় গড়েছি।
এটা কিন্তু আমার বাপের অনেক কষ্টের টাকায় করা রাজপ্রাসাদ। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, বুঝতে পেরেছি। আজ তাহলে আসি। তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু আবার আসবো। তুই আবার কেন এখানে আসবি? আমার বউটাকে দেখতে। আমার বউটা ভালো আছে নাকি খারাপ আছে সেই ব্যাপারে আমাকে খোঁজ খবর নিতে হবে না নাকি? নেহা তখনই রেগে গিয়ে নীলকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু নীল সেই সুযোগটা না দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে নিচে। আসতেই তার বোন তাকে বলল, কি রে, বাসর করতে গিয়েছিলি নাকি? একটা চটকানা মেরে তোর সবকটা দাঁত ফেলে দেব বলে দিলাম। নিজের বড় ভাইকে এসব কথা বলতে তোর একটু লজ্জা করে না? আমার কেন লজ্জা করতে যাবে? তুই যদি বিয়ের আগেই তোর বউয়ের রুমে গিয়ে দরজা বন্ধ করে ইটিস পিটিস করতে পারিস, আমি বলতে গেলে কেন আমার লজ্জা লাগবে? একদম মিথ্যা কথা বলবি না। আমি আমার বউয়ের রুমে গিয়েছি ঠিকই, কিন্তু একটু দরজা বন্ধ করিনি, কারণ আমি চাইছিলাম কেউ এই ব্যাপারটা দেখুক আর আমাদের বিষয়ে একটু কথা বলে বিষয়টাকে একটু আগিয়ে নিয়ে যাক। কিন্তু কবি, দুর্ভাগ্যের বিষয় যে সবাই এদিকে অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল, সেদিকে কেউ খেয়ালই করেনি। যাই হোক, বউ কেমন এত দিয়েছে তোকে? এই যে গালে একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবি হাতের 5টা আঙুলের দাগ বসে গেছে, বুঝলি? এবার বুঝ তোর বউ তোকে কেমন ভালোবাসে। একদম ফাইজলামো করবি না বলে দিলাম, তাহলে কিন্তু তোর কপালে খারাপই আছে। আমার বউ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করে না। আর একটা কথা তো জানিস, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আমার বউ আমায় ভালোবাসে, কিন্তু সেটা মুখ ফুটে বলতে পারে না। নেহা তখন মুখটাকে ভেঙচি মেরে সেখান থেকে চলে গেল। আর তারপর খাওয়া দাওয়া শেষ হলে নীল আর তার ফ্যামিলির সবাই নেহার আব্বুর থেকে বিদায় নিয়ে বাড়ি আসার জন্য রওনা দিল। আজ তাহলে আমরা আসি। সত্যি আপনারা এত ভালো আপ্যায়ন করেছেন, আমরা অনেক মুগ্ধ হয়েছি। ধন্যবাদ স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম আপনারা আসবেন না, কিন্তু আমার মতো সাধারণ একজন এমপ্লয়ের ইনভাইটেশনে আপনারা আসবেন সেটা আমি সত্যি ভাবতে পারিনি। এত ভাবার কিছুই নেই, এখন থেকে প্রায়ই আসবো আপনাদের বাড়িতে। সত্যি তোমরা আসলে আমি অনেক খুশি হব। জানো, একটা সময় ছিল যখন আমার সব কিছু ছিল, তখন আমার বন্ধুবান্ধবের অভাব ছিল না, কিন্তু যখন থেকে আমি ব্যবসায়ীর লোকসান খেয়ে ব্যবসাটা ছেড়ে দিলাম আর তোমাদের অফিসে চাকরিটা নিলাম, তখন থেকে আমার বন্ধুবান্ধব সব কোথায় যেন উধাও হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমরা আছি আপনার পাশে। আমরা সব সময় আপনার পাশে থাকব। আর একটা কথা আমি সত্যি বলছি, আমি কিন্তু প্রায়ই আপনাদের এখানে আসব। ঠিক আছে বাবা, তুমি এসো, আমার বাড়ির দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে। ঠিক আছে শ্বশুর আব্বা, আসি তাহলে। হ্যাঁ এসো, কিন্তু তুমি কি জানি বললে, আমি বুঝতে পারলাম না। কই না তো, কিছুই বলিনি, বললাম আসি, অন্য একদিন দেখা হবে। হ্যাঁ আমরা আসি। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলছি, আগামী মাসে কিন্তু আমার ছেলেরও জন্মদিন আছে। তখন কিন্তু আমরা বিশাল অ্যারেঞ্জমেন্ট করে একটা পার্টি করব। সেখানে কিন্তু আপনারা সপরিবারে যেতে হবে, এই যেমন আমরা আসলাম ঠিক তেমন করে। ঠিক আছে স্যার, আপনি ইনভাইট করবেন আর আমরা যাব না এমনটা হতে পারে নাকি? আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আপনার ছেলের জন্মদিনে যাব। তারপর নেহার আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে তারা সবাই মিলে বাসায় চলে আসলো। নিজেদের রুমে এসে কাপড় চোপড় চেঞ্জ করে বিছানায় ঘুমোতে যাবে, ঠিক তখনই রিমি তার রুমে আসলো আর বলল, কি রে, কেমন ভালোবাসে তোর বউ তোকে? চলে আসার সময় বিদায় জানাতে পর্যন্ত আসলো না। এই শোন, আমার বউ আমাকে কেমন ভালোবাসে সেটা তোকে জানতে হবে না। আর আমার বউ কেন সবার সামনে আমাকে বিদায় জানাতে আসবে? আমার বউয়ের লজ্জা করে না বুঝি? ওরে বাবারে, কি লজ্জাবতী বউ তোর! আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা, সেটা দেখা যাবে, আগে আসুক তো বাড়িতে। এ বলে রিমি সেখান থেকে চলে গেল। আর এদিকে নীল বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এরপর চলে গেল 1 মাসের বেশি সময়। দেখতে দেখতে নীলের জন্মদিন চলে আসলো। নীলের বাবা অনেক বড় করে একটা পার্টির আয়োজন করেছে, আর সেখানে নেহার ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে।
তাছাড়া শহরের গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে অনেকে ইনভাইট করা হয়েছে। নেহা, তোমাকে বলছিলাম না আমাদের অফিসের এমডি স্যার ওনার ছেলের জন্মদিনে আমাদেরকে সপরিবারে ইনভাইট করেছে, সেখানে যেতে হবে। তুমি আম্মু আর রিয়াকে নিয়ে চলে যাও, আমি যেতে পারবো না, আমার অফিসের একটা কাজ আছে, আমাকে সেটা করতে হবে। তোমার অফিসের কাজ তুমি পরে করবে, এমডি স্যার আমাদের দাওয়াত দিয়েছেন, মানে তুমি বুঝতে পারছো? ওনার ছেলের জন্মদিন বলো কথা, তোমার জন্মদিনে ওনাদেরকে ইনভাইট করেছিলাম, ওনারা আসবে সেটা আমি আশা করিনি, তারপর ওনারা এসেছেন। আর এখন ওনার ছেলের জন্মদিনে আমাদেরকে ইনভাইট করছে, সেখানে না গেলে মনে হয় আমার চাকরিটাও থাকবে না। তোমাকে তো আমি বলেছি তুমি চাকরিটা ছেড়ে দাও, এখন আমি চাকরি করছি, মোটামুটি ভালো টাকার মাইনে পাই, সেটা দিয়ে আমাদের সংসার ভালো করে চলে যাবে। শুধু সংসার খরচ চললে হবে না রে মা, তোরা দুইটা বোন, তোদের ভবিষ্যৎ বলেও তো একটা কথা আছে। আজ যদি তুমি ছেলে হতি তাহলে হয়তো আমাকে এত চিন্তা করতে হতো না, কিন্তু ব্যবসায়ী লোকসান খেয়ে আমাদের যা ছিল সব কিছুই তো শেষ হয়ে গেছে। এখন তো তোদের ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে এত কথা শোনাতে হবে না, তোমরা ওয়েট করো, আমি আসছি। এই কথা বলে নেহা নিজেদের রুমে চলে গেল আর তারপর রেডি হয়ে নিচে চলে আসলো আর ফ্যামিলির সবাইকে নিয়ে নীলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অপরদিকে নীল অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল নেহা কখন আসবে, কখন সে নেহাকে দেখবে। তার অপেক্ষা যেন আর শেষই হচ্ছিল না। সে তখনই তার আব্বু সেখানে আসলো আর তাকে এরকম চিন্তিত দেখে প্রশ্ন করলো, কি ব্যাপার নীল, কি হয়েছে? আজ তোমার জন্মদিন, যেখানে তোমার অনেক খুশি থাকার কথা, আর সেখানে তুমি এরকম চিন্তিত কেন? কিছু কি হয়েছে? না আব্বু, সেরকম কিছু নয়। আসলে তুমি না তোমার অফিসের ওই এমপ্লয়িকে ইনভাইট করেছিলে, যার মেয়ের জন্মদিনে আমরা গিয়েছিলাম, তারা আসেনি কেন? তারা আসবে, আমি একটু আগেও তাদেরকে ফোন করেছিলাম, তারা বললো এইমাত্র বাড়ি থেকে বের হয়েছে, এই তো হয়তো 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে। আসলে আমার অনেক বন্ধু বান্ধবকে ইনভাইট করেছিলাম, তাদের মধ্যে অনেকেই এসেছে আর অনেকেই আসেনি, তাই একটু টেনশনে আছি ওরা আসবে কিনা তাই। এই বলে নীল কথাটা কোনো রকম ঘুরিয়ে নিল আর তারপর তার আব্বু সেখান থেকে চলে গেল। রিমি একটু দূর থেকেই এসব কর্মকাণ্ড দেখছিল আর তখনই তার পাশে এসে দাঁড়ালো আর কানে কানে বলল, কি ব্যাপার, বউয়ের জন্য বুঝি পরাণ জ্বলে যাচ্ছে? তাহলে তুই নিজেই গিয়ে একটু নিয়ে আয়। দেখো, একদম ফাইজলামি করবি না বলে দিলাম। আমার বউয়ের জন্য আমার পরম চলবে না তো তোর জামাইয়ের জন্য চলবে নাকি? এরকম কেন তুই রে? আমার বউটাকে বুঝি তুই একটু সহ্য করতে পারিস না? আমার তোর বউয়ের জন্য বয়ে গেছে, উল্টে তো তুই আমাকে হিংসে করিস। আমার বয়ফ্রেন্ডের নাম শুনলে তোর শরীরে জ্বালা ধরে যায়। যাক, বাদ দে, আজ তোর জন্মদিন, তাই তোকে কিছু বললাম না। তবে মনে রাখিস, এটা আমি তুলে রাখলাম, অন্য কোনো একদিন তোকে সুদে আসলে ফেরত দিব। এভাবেই কথা কাটাকাটি হচ্ছিল দুই ভাই বোনের মধ্যে। আর তখনই নীলের আব্বু আবার সেখানে আসে আর নীলকে বলে, নীল, একটা প্রবলেম হয়ে গেছে। আমি আমজাদ সাহেবকে ফোন করেছিলাম, উনি এইমাত্র বললেন পথিমধ্যে ওনাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো গ্যারেজ নেই, তাই ওনারা রাস্তায় দাঁড়িয়ে আছে। তুই একটা কাজ কর, আমাদের গাড়িটা নিয়ে যা আর ওনাদেরকে একটু রিসিভ করে নিয়ে আয়। কথাটা শুনে নীলের মনে যেন লাড্ডু ফুটতে থাকে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ল। মাঝ রাস্তায় আসতেই এসে দেখতে পেল রাস্তার একপাশে নেহা এবং তার পুরো ফ্যামিলি দাঁড়িয়ে আছে। নীল গাড়িটা দাঁড় করালো এবং নেহার সামনে গিয়ে তার আব্বুকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আমি আব্বুর কাছে শুনলাম আপনাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে নিতে আসলাম। হ্যাঁ বাবা, তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম, আর তখনই হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে গেল, তাই এখানেই দাঁড়িয়ে আছি। যাই হোক, এখন চলে যাওয়া যাক, আমাদের জন্য তোমাদের একটু প্রবলেমে পড়ে যেতে হলো। না আঙ্কেল, সেরকম কোনো ব্যাপার না। আপনার জন্য কেন আমরা প্রবলেমে পড়ব? আমি তো খুশি মনে আপনাদেরকে নিতে এসেছি। চলুন প্লিজ। অতঃপর এক একে সবাই গাড়িতে উঠে বসলো, কিন্তু পিছনে 4 জনের জায়গা হচ্ছিল না। তখনই নেহার আব্বু নেহাকে বলে, নেহা, তুমি নীলের সঙ্গে সামনের সিটে বসো, আমরা 3 জন পিছনে বসি। হাই নেহা আপু, আপনি আমার সঙ্গে সামনে চলে আসুন।
নেহা তখন আর কোনো কিছু না বলে চুপচাপ নীলের পাশে সিটে এসে বসলো। নীল গাড়ি ড্রাইভ করছিল আর তখনই হঠাৎ নেহার হাতে তার হাতটা চলে এলো। নেহা তখন রেগে আগুন নীলের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে আগুন ঝলসে পড়ছে। এটা দেখে নীল তখনই হাতটা সরিয়ে নিল, কারণ এখানে নেহার বাবা আর তার ফ্যামিলি আছে। এখানে কোনো ঝামেলা করলে ফ্যামিলির সবাই দেখবে, তাই দেখতে দেখতে বাড়ির সামনে চলে আসলো। আর তারপর গাড়ি থেকে সবাই নেমে বাড়ির ভিতরে চলে গেল। নেহা গাড়ি থেকে নেমে একটু সাইডে গিয়ে দাঁড়ালো। নীল যে গাড়িটা পার্ক করে বাড়ির ভিতর ঢুকতে যাবে, তখনই নেহা নীলের শার্টের কলার ধরে পড়ল। তোর বাড়িতে এসেছি বলে তুই যে ইত্রামি করবি আর ছাড় পেয়ে যাবি এটা কখনোই ভাবিস না। তখন আব্বু আম্মু ওখানে ছিল বলে কিছু বলিনি, তবে এখন যে তোকে ছেড়ে দেব এমনটা কোনো হাদিসে লেখা নেই। তোমাকে তো বলিনি আমি যে আমাকে ছেড়ে দাও। আমি তো বলেছি সারা জীবন আমাকে জড়িয়ে ধরে রাখতে পারো। আমি তোমাকে কোনো বাধা দেব না। তোকে তো আমি আরে রাগ দেখাচ্ছ কেন? বললাম তো তুমি চাইলে আমায় এক্ষুনি বিয়ে করতে পারো। এখন ভিতরে চলো, সবাই ওয়েট করছে। আজ আর তোকে কিচ্ছু বললাম না, তবে মনে রাখিস এটা সময় মতো তোকে সুদে আসলে বুঝিয়ে দেব। তখনই পাশ থেকে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে রিমি বলে উঠল, ভাবি, আমার এই ভাইয়াটাকে সোজা করতে হলে না তোমাকে আরও একবার জন্ম নিতে হবে। এই ওয়েট, তুমি ভাবি কাকে বলছো? ওরে বাবা রে বাবা, বিয়ের আগেই শ্বশুর বাড়ি চলে আসতে পেরেছো আর আমি ভাবি বলেছি, তাতেই এত সমস্যা? ঠিক আছে, বলবো না, যাচ্ছি আমি। এই বলে 32টা দাঁত বের করে একটা হাসি মেরে রিমি সেখান থেকে চলে গেল। তখনই নেহা নিজের চোখ দুটোকে আগুনে নেয় লাল করে নীলের দিকে তাকিয়ে বলল, নিজে তো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো সারাক্ষণ ভ্যা ভ্যা করিস, আর সেই সঙ্গে নিজের বোনটাকেও লেলিয়ে দিয়েছিস। এর পরিণাম কি হতে পারে সেটা একবার চিন্তা করে দেখেছিস? উফ ম্যাডাম, সব সময় শুধু পরিণাম নিয়ে কেন এত চিন্তা করেন? আমি তো বলেছি নীল কখনো পরিণাম চিন্তা করে কোনো কাজ করি না। তাছাড়া নীলের বাবার আর্থিক অবস্থা এতটাও খারাপ নয় যে তাকে সব সময় পরিণামের কথা চিন্তা করতে হবে। এখন আসুন তো ভিতরে, তা না হলে আবার সবাই মনে করবে বিয়ের আগেই শ্বশুরবাড়ি এসে ওইসব করে নিচ্ছেন। নেহা তখন রাগে গজগজ করছিল, কিন্তু কিছুই বলতে পারল না, কারণ এটা একটা অনুষ্ঠান বাড়ি। এখানে কিছু করলে লোকে দেখবে, আর সবসময় কিন্তু দোষটা মেয়েদের দিকেই হয়। তাই নিজের ইজ্জত বাঁচাতে মুখটা বন্ধ রাখতে হলো। জন্মদিনের অনুষ্ঠান শেষ হলে নেহার পরিবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবে। তখনই রিমি পিছন থেকে নেহাকে বলে, ভাবি, চলে গেছো? আমি তো ভেবেছিলাম থেকেই যাবে। আমি ভেবেছিলাম তুমি বুঝি একবারেই শ্বশুর বাড়ি চলে এসেছো। দেখো, বেশি বার বেরো না, তোমার ভাইটা বেশি বার বেড়ে গেছে। এর পরিণাম খুব একটা ভালো হবে না। আমি নেহা কি জিনিস এটা কিন্তু সে এখনো বুঝতে পারেনি। ভুল শুধু আমার ভাইয়া একা করেনি, তুমিও করেছো। তুমিও বুঝতে পারোনি আমার ভাইয়া কি জিনিস। আমার ভাইয়া যদি একবার কোনো জিনিসের পিছনে, তখন সেই জিনিসের শেষ না দেখে কিন্তু ছাড়ে না। এটা তোমার মাথায় রাখা উচিত ছিল। এই কথা শুনে নেহা আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেল। আর এরপর চলে গেল আরও বেশ কয়েকটা মাস। এদিকে নীলের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হতে চলেছে। 1 সপ্তাহ পরেই নীলের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা। সেদিন নেহা বেলকনিতে বসে রাতের বেলায় একটা গল্পের বই পড়ছিল। তখনই হঠাৎ সে দেখতে পেল বেলকনির পাইপে কেউ একজন উপরে উঠে আসছে। সে অনেকটা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে চিৎকার করতে যাবে, তখনই হঠাৎ কেউ একজন তার মুখ চেপে ধরল আর কানে কানে বলল, এই চুপ, একদম চিৎকার করো না। নিজের জামাইকে দেখে চিনতে পারো না, আবার চিৎকার করতে হয় নাকি? ইউ আরে বাবা, কি বলবে বলো না। করছো কেন? কি বলবে স্পষ্ট করে বলো। এভাবে করলে আমি বুঝতে পারবো নাকি? নেহা ততক্ষণে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজের মুখ থেকে নীলের হাতটা সরাল আর তারপর বলল, তুমি এখানে কি করতে এসেছো? আর ব্যালকনির পাইপ দিয়ে কেন উঠে এসেছো? আর আমার মুখে এইভাবে চেপে ধরে আছো? তাহলে আমি কথা বলবো কি করে? ও, আই এম সরি। আসলে আমার মনে ছিল না আমি যে তোমার মুখে চেপে ধরে আছি। আসলে জানোই তো সামনের সপ্তাহ থেকে আমার পরীক্ষা।
তখন তো আর তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তাই তোমার সঙ্গে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করতে আসলাম। পার্সোনাল টাইম স্পেন্ড করতে আসতে মানে? এসব তুমি কি বলছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? চুপচাপ এখান থেকে চলে যাও বলছি। একদম আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করবে না। সেদিন কিন্তু ছেড়ে দিয়েছিলাম, এখন কিন্তু ছাড়বো না। তোমাকে 14 শিকের ভাত খাইয়ে ছাড়বো। এখনো বউয়ের হাতে রান্না করা 1 প্লেট ভাত খেতে পারলাম না, আর এখন কি না আমাকে 14 শিকের ভাত খেতে হবে, এটা বললে হয় নাকি বউ? এই ইতরের বাচ্চা, আমি তোর কোন জন্মের বউ? আমি তোকে আগেও বলেছি আর এখনো বলছি, নিজের চরিত্র ঠিক কর। আমাকে কখনো বউ বলে ডাকবি না। আমি তোর কোন জন্মের বউ লাগি বলতো শুনি? মানুষের পুনর্জন্ম হয় সেটা আমি বিশ্বাস করি না, কারণ আমি একজন লেখক মানুষ। আমাদের লেখক মনা মানুষগুলো সবসময় বর্তমান আর ভবিষ্যৎকে বিশ্বাস করি, কিন্তু অতীত বলতে কিছু থাকতে পারে না আমাদের জীবনে। কেন থাকতে পারে না? অতীত বলতে কিছু পুনর্জন্ম হয় না, সেটা তোকে কে বলেছে? কেউ আমাকে বলেনি, তবে আমি বিশ্বাস করি। আর আমার মতো যারা লেখক তারা সবাই বিশ্বাস করে পুনরায় জন্ম বলতে কিছুই হয় না। যা আছে সবটাই বর্তমান আর ভবিষ্যৎ। কারণ অতীত শুধু মানুষকে কষ্ট দেয়। যেই অতীত মানুষকে কষ্ট দেয় সেই অতীত আমার মতো লেখক মনা মানুষগুলো ভুলে থাকতে চায়। তোর সঙ্গে কোনো কথাই বলতে চাই না। চুপচাপ এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু খারাপ কিছু হবে বলে দিলাম। যা হবে তা পরে দেখা যাবে, কিন্তু তোমার হাতের বইটা যে আমার লেখা সেটা কি তুমি জানো? আমার এখনো মাথা খারাপ হয়নি, আমি এখনো সম্পূর্ণ সুস্থ আছি। এটা আমার পছন্দের লেখকের লেখা বই। হ্যাঁ, তুমি হয়তো ভাবছো এটা তোমার পছন্দের লেখকের বই, কিন্তু মূলত এই বইটার লেখক আমি। আর আমি আমার লেখা বইয়ে আমার ছদ্মনাম ইউজ করি। সেটা তুমি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকলেই দেখতে পাবে, সেখানে আমার নাম দেওয়া নিলয় আহসান। আমি যেমন ফেসবুকে আমার ছদ্মনাম ইউজ করি, তেমনি আমার লেখা সমস্ত বইয়েও আমি আমার ছদ্মনাম ইউজ করি। এই বলে নীল মোবাইলটা নেহার দিকে এগিয়ে দিল, আর নেহা মোবাইল হাতে নিয়ে দেখলো সত্যি নীলের ফেসবুক আইডির নাম নিলয় আহসান। তখনই সেই আইডিটা ঢুকে পড়লো, আর আইডিতে ঢুকে বেশ কয়েকটা গল্প পড়লো যেগুলো সে প্রায় ফেসবুকে পড়ে, এবং নীল অনেকদিন ধরেই তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে রয়েছে। তখন সে অবাকের যন্ত্রসীমে পৌঁছে গিয়ে বলল, আমি তোমার এতদিনের ভক্ত, কিন্তু কোনোদিনও তোমার আসল পরিচয়টা জানতেই পারলাম না। এটা হয় নাকি? আমি জানি তুমি অনেক দিন ধরেই আমার গল্প পড়ো, কিন্তু আমি কখনোই তোমাকে আমার পরিচয় দেইনি, কারণ আমি তোমায় ভালোবাসি। আমি চাই আমার ভালোবাসাটা সামনাসামনি প্রমাণিত হোক, আড়াল থেকে কাউকে নিজের ভালোবাসায় বশ করতে চাই না। কিন্তু আমি কোনোদিনও তোমার ভালোবাসায় বসবো না, কারণ আমি তোমার গল্পকে ভালোবাসি, তোমাকে নয়। হ্যাঁ, আমিও তো সেটাই মনে মনে ভাবছি। তুমি আমার মনকে ভালোবাসো, কিন্তু আমাকে কেন ভালোবাসতে পারো না? মনটা তো আমার দেহেরই একটা অংশ। যদি তুমি মনকে ভালোবাসতে পারো তাহলে আমাকে ভালোবাসতে তোমার সমস্যাটা কোথায়? সমস্যা কোথায় সেটা আমি জানি না, তবে তোমায় ভালোবাসা আমার হয়তো কোনোদিনও হয়ে উঠবে না। তুমি প্লিজ যা মনে মনে চিন্তা করেছো তা ভুলে যাও। মনে তখনই একটা গান বেজে উঠল, আর আমি আপন মনে বলে উঠলাম, তোমায় ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি ও প্রেয়সী। তুমি আমার হবে কি? তুমি আমার হবে কি? তোমায় ছাড়া এ জীবনে নয়তো কিছু আর। ভালোবাসি তোমায় আমি, তুমি শুধু আমার। এই শোনো, তোমাকে আমি কখনো বলেছি আর এখনো বলছি, আমি তোমার গল্পকে ভালোবাসি। আমি তোমার গল্পের প্রেমে পড়েছি, কিন্তু তোমার প্রেমে কোনোদিনই আমাকে পড়াতে পারবে না। সে পারবো কি পারবো না সেটা সময় হলেই বোঝা যাবে। এখন আর সময় নষ্ট না করে চলো না একটু ভিতরে। এখানে যদি তোমার সঙ্গে রোম্যান্স করি তাহলে তো বাইরের মানুষ দেখে ফেলার ভয় আছে, কারণ বেলকনিটা একটু খোলা। রোম্যান্স বলতে তুই কি বোঝাতে চাইছিস? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার যদি মাথা খারাপ হতো তাহলে তো তোমার পাবনায় থাকার কথা ছিল, এখানে নয়। এই কথা বলে নীল নেহাকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল, আর বিছানার উপর শুয়ে দিয়ে সে নেহার উপর শুয়ে পড়ল। নেহা তার থেকে নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু একটা পুরুষ মানুষের সঙ্গে পেরে ওঠা কি এতটাই সহজ? তাই সে আর পেরে উঠল না। আমার সঙ্গে কেন কথা
তাই সত্যি খাটাচ্ছ? এটা তোমার থানা নয় যে এখানে তুমি আমাকে যা ইচ্ছে তাই করতে পারবে। এটা তোমার বেডরুম। এখানে তোমার সঙ্গে শুধু আমার রোম্যান্স চলবে। চুপ কর বেয়াদব, চুপচাপ এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু আমি তোর পরীক্ষার 12টা বাজিয়ে দেব। আমি কিন্তু তোকে পরীক্ষাটাই দিতে দেব না, এটা মাথায় রাখিস। দিলে দিবে, না দিলে নাই। তুমি যদি বেকার জামাইয়ের দায়িত্ব নিতে পারো তাহলে আমি বেকার বসে বসে খেতে পারবো না? অবশ্যই পারবো। তুই আমাকে ছাড় বলছি, আমি কিন্তু তোর মাথাটা ফাটিয়ে ফেলবো বলে দিলাম। নিজের ইচ্ছায় যদি বিয়ের আগে বিধবা হতে চাও তাহলে তোমাকে আমি আর কি বলবো, কিন্তু প্রিয়সী, তোমায় আদর না করে আমি কোথাও যাচ্ছি না। এই কথা বলে সঙ্গে সঙ্গে নীল নেহার ঠোঁটে নিজের ঠোঁট টুপিয়ে দিল আর ইচ্ছে মতো কিস করতে থাকলো। নেহা নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পেরে উঠল না। নীল নেহার ঠোঁটে কিস করছিল আর সেই সঙ্গে নিজের ভালোবাসায় নেহাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নেহা বারবার নিজেকে সেখান থেকে সরানোর চেষ্টা করতে থাকে। উফ, কেন এরকম করছো? একটু শান্তি মতো শুয়ে থাকো, আমায় আর একটু আদর করতে দাও। বিশ্বাস করো আমি খারাপ কিছুই করব না, জাস্ট একটু আদর করেই চলে যাব। তুই যেগুলো করছিস এগুলো কি খুব মহৎ কাজ নাকি? ভালোবাসা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমি আমার ভালোবাসাটা আদায় করে নিচ্ছি, তোমার সঙ্গে সেক্স করছি না যাতে তুমি প্রেগনেন্ট হয়ে যাবে। তবে চিন্তা করো না, পরীক্ষাটা দেই, তারপর আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব আর ওটাও দিয়ে দিব। তুই যাবি এখান থেকে? এখন কিন্তু আমার মেজাজ একদম খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। তোমাকে কি আমি একটাবারও নিষেধ করেছি? আমি তো বলেছি তুমি বিয়ের আগে বিধবা হওয়ার ইচ্ছা থাকলে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু এখন তুমি কিছুই করতে পারবে না। এখন শুধু আমায় আদর করার পালা। এই বলে নীল কিসিং পর্ব চালিয়ে যেতে থাকলো। প্রায় 15 মিনিট ধরে চলল ভালোবাসা আদান প্রদান পর্ব। 15 মিনিট পর নীল নেহাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আর বলল, অনেক ক্লান্ত হয়ে পড়েছি তোমার সঙ্গে শক্তি খাটাতে গিয়ে। এবার যাও, আমার জন্য 1 কাপ গরম গরম কফি বানিয়ে আনো। আর আমার কফিতে কিন্তু চিনি কম দেবে, আমি ডায়েট করি কিন্তু। বিষ খেতে ইচ্ছে করে না বল, আমি তোকে বিষ এনে দিই? তুই কি ভেবেছিস আমার সঙ্গে যা করেছিস তারপর আমি তোকে কফি বানিয়ে এনে দেব? সমস্যা নেই, তোমাকে এনে দিতে হবে না, আমি নিজেই বানিয়ে নিচ্ছি। লোকে যা বলবে বলুক, আমি লোকের কথা পরোয়া করি না। এই তো বলবে, এর আগেই শ্বশুরবাড়িতে এসে রান্না করে খাচ্ছি, আমার সমস্যা নেই। এই বলে নীল রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে চলে যাবে। তখনই নেহা তাকে টান দিয়ে রুমের ভিতর নিয়ে আসে আর দরজা বন্ধ করে দেয়। কি হলো, দরজা বন্ধ করলে কেন? ওইটা করবে নাকি? এর আগে কি মা হওয়ার ইচ্ছা আছে নাকি? চুপ কর তুই, এখন আমার রুম থেকে বের হয়ে যাবি। এটা যদি কেউ দেখতে পারে তখন কি হবে সেটা তুই ভেবে দেখেছিস? বললাম তো এত কিছু চিন্তা আমি করি না। তোমাকে বললাম কফি বানিয়ে এনে দিতে, তুমি যখন বললে পারবে না তখন তো আমাকে নিজেকেই বানিয়ে নিয়ে খেতে হবে। কারণ আমার যখন কোনো একটার উপর নেশা থাকে কিছু, তখন আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি তোর জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। এই বলে নেহা নিজের কাপড় চোপড় আর চুলগুলো ঠিক করে তারপর রান্নাঘরে চলে গেল। এই অসময়ে তাকে রান্না করতে দেখে তার আম্মু বলল, কি ব্যাপার নেহা, তোকে তো কখনোই আমি এই অসময়ে রান্নাঘরে আসতে দেখি না। কি সমস্যা, কিছু হয়েছে নাকি? না, আমার কিছুই হয়নি, আসলে একটু কফি খেতে ইচ্ছে করছে তাই একটু কফি বানাতে আসলাম। সত্যি আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আছি সেটাই বুঝতে পারছি না। যে মেয়েকে আজ পর্যন্ত আমি কফিতে হাত পর্যন্ত দিতে দেখলাম না, সে কিনা আজ কফি খাবে। আমি তো জানি তুই সবসময় রং চা খেতে পছন্দ করিস আদা দিয়ে। আম্মু, একটা মানুষ সবসময় একটা জিনিস অপছন্দ করবে সেরকম তার নয়, পছন্দ হতে পারে। আমি সবসময় আদা দিয়ে রং চা খাই, কিন্তু তার মানে এই নয় যে আমি কফি খেতে পারবো না। আমি কি তোকে সেটা বলেছি নাকি? আমি তো শুধু এটাই বলতে চাইছিলাম যে তুই তো কখনোই নিজের হাতে ব্লেড দিয়ে বাত পর্যন্ত নিয়ে কাজ না, এখন কিনা তুই নিজে নিজেই কফি বানাতে চলে এসেছিস। তোর চা তো সবসময় আমি কিংবা তোর ছোট বোন বানিয়ে দেয়। তুমি আমাকে এত প্রশ্ন কেন করছো আমি সেটাই বুঝতে পারছি না। আমার তো মনে হয় আমি কোনো অপরাধী আর তুমি কোনো পুলিশ অফিসার, আমাকে ইন্টারোগেট করছো।
ঠিক আছে বাবা, তোদের যা ভালো মনে হয় তোরা তাই কর। আমি তো ওদেরকে আর কিছুই বলবো না। যেখানে ভালো কিছু বলতে গেলে খারাপ কিছু হয়ে যাবে, সেখানে তো আর কিছু বলারই নেই। এই কথা বলে নেহার আম্মু সেখান থেকে চলে গেল। আর নেহা কিচেনে ঢুকে তারপর নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিল। রুমে বসে নেহার রুমটা একটু ভালোভাবে দেখে নিচ্ছিল। খুব সুন্দর পরিপাটি করে সাজানো রুমটা, এ যেন একটা স্বর্গের টুকরো। কিন্তু নীল বরাবরই অগোছালো একটা ছেলে, সে গুছিয়ে রাখাটা একদমই পারে না। যেখানকার জিনিস সেখানে সে রাখতে পারে না, সবসময় অগোছালো করে রাখে। তার আম্মু কিংবা তার বোন সেগুলো তাকে করে দেয়। অপরদিকে নেহা কফি বানিয়ে রুমে এসে দেখে নীল নেহার ড্রেসিং টেবিলে কিছু একটা খুঁজছে। কি ব্যাপার, তুমি আমার ড্রেসিং টেবিলে কি খুঁজতেছো? তুমি কি কোনো গোয়েন্দা নাকি? আমার বাড়িতে গোয়েন্দাগিরি করতে এসেছো? আরে না, সেরকমটা কেন হবে? আমার বউটা কতটা সাজুগুজু পছন্দ করে সেটাই দেখছিলাম একটু খুঁচিয়ে খুঁচিয়ে। আসলে আমি সাজুগুজু করা মেয়েদের একদমই পছন্দ করি না। আমি চাই আমার বউ ন্যাচারাল সুন্দরী হোক আর সবসময় প্রাকৃতিকভাবেই সুন্দর হয়ে থাকুক। এই শোনো, আমি না পুলিশে চাকরি করি, আর আমার না সব সময় ওই আটা ময়দা মাখার সময় হয়ে ওঠে না। তাই আমি সব সময় সিম্পলি থাকা পছন্দ করি। কিন্তু তার মানে এই নয় যে আমি পছন্দ করি না মেয়ে মানেই সাজুগুজু পছন্দ করে। আর একটা কথা, মেয়ে মানুষ শাড়ি চুড়ি গহনা এগুলো যতটা পছন্দ করে, নিজের স্বামীকেও ততটা পছন্দ করে না। এটা তোমার জেনে রাখা উচিত। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি যদি সাজগোজ করতে চাও তাহলে আমি তোমায় সব এনে দেব, কিন্তু সাজগোজ করে রুমের মধ্যেই থাকতে হবে, বাইরে কিন্তু যাওয়া যাবে না। কারণ তোমার সৌন্দর্য উপভোগ করতে হলে শুধু আমি করব, বাইরের ছেলেদের তোমার সৌন্দর্য উপভোগ করতে আমি কখনোই দেব না। এই শোন, তোর এসব উগান্ডা মার্কা প্রশ্ন শুনতে শুনতে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এনে তোর কফি আর খেয়ে আমায় উদ্ধার কর। উফ বউ, তুমি এভাবে কেন বলছো? আমাকে একটু ভালোবেসে আদর করে বলতে পারো না? হাজার হোক আমি তোমার একটা মাত্র জামাই, জামাইয়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? তোর জামাইয়ের গুষ্টি কিলাই ভাই, তুই কফিটা খেয়ে এখান থেকে যা বলছি। নীল তখন বুঝতে পারে নেহা অনেকটাই রেগে গেছে, আর সে যা করেছে তা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তাই আর কোনো কথা না বলে চুপচাপ কফিটা খেয়ে নিল। আর তারপর নেহার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। বারান্দার পাইপ বেয়ে নিচে নামতে যাবে, তখন সে নেহার দিকে তাকিয়ে বলল, বউ, তোমার হাতে বানানো কফিটা ঠিক তোমার মতোই সুন্দর হয়েছিল। চিন্তা করো না, আমি কিন্তু মাঝে মাঝেই তোমার হাতে বানানো কফি খেতে আসবো। আর আমি সেই গরম কফি বানিয়ে তোর মাথায় ঢালবো, বুঝতে পেরেছিস? এখন যা এখান থেকে। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে নেমে চলে আসলো। তারপর চলে গেল দেখতে দেখতে 1 মাস। নীলের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে। এখন আর আপাতত তার হাতে কোনো কাজ নেই। তাই একদিন তার বাবা তাকে বলল, তোমার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট দিতে এখনো অনেক বাকি আছে। সারাদিন তো বাসায় বসে থাকো, তাই আমি চাইছি তুমি এখন থেকে অফিসে জয়েন করো, অফিসের টুকটাক কাজগুলো বুঝে নাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার ছেলেটাকে এখনই অফিসে জয়েন করতে বলছো? আমার ছেলেটাকে নিজের জীবনটা নিজের মতো করে একটু উপভোগ করতে দাও। পড়াশোনা শেষ করেছে সবে মাত্র। এই কয়টা দিন নিজেকে একটু সময় দিতে দাও, একটু ঘোরাঘুরি করুক, বন্ধুদের সঙ্গে সময় কাটাক। ব্যবসা করার জন্য সারা জীবন পড়ে রয়েছে, তারপর সেসব নিয়ে চিন্তা করবে। হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই তো সবে পড়াশোনা শেষ করলাম, এখন একটু নিজেকে সময় দেই, তারপর বিয়ে করে বউকে সময় দিব। আর সেই সঙ্গে বাচ্চা তো একটা ফ্রি আসবেই, তারপর তাকে একটু সময় দিয়ে একটু বড় করে তারপর ব্যবসায় জয়েন করব। থেমে গেলি কেন? একদম নাতিপুতি পর্যন্ত চলে যাবি, তাহলেই তো হতো। এই বদমাইশ মার্কা মেয়ে, তুই জানিস না বড়দের মাঝে সবসময় কথা বলতে হয় না? তুই সবসময় কেন বড়দের মাঝখানে কথা বলতে আসিস? তুই বলতে পারবি, সমস্যা নেই। তাহলে আমি বলতে গেলে সমস্যা কোথায়? তুই যদি বাবা মায়ের সামনে নিজের বউ বাচ্চার কথা বলতে পারিস, তোর লজ্জা করে না? তাহলে আমার বলতে গেলে আমার কেন লজ্জা করবে? আমি তোদের রিকোয়েস্ট করে বলছি, এভাবে তোরা ঝগড়া করিস না। তোদের ঝগড়া আর আমার ভালো লাগে না। তোদের দুটোকে একসঙ্গে বিয়ে দিয়ে আমি উদ্ধার হতে চাই। সত্যি বলছো আম্মু? তুমি আমাকে বিয়ে দেবে? আমি কিন্তু আমার বউ ঠিক করে রেখেছি, আমি কিন্তু আমার পছন্দের মেয়েটাকে বিয়ে করব। কি বলছিস তুই? তুই কি কাউকে পছন্দ করিস নাকি? আরে আম্মু, তুমি এখনো জানো না?
ওই যে আবুর অফিসের এমপ্লয়, যার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, ওই মেয়েটাকে তো তোমার ছেলে পছন্দ করে। মেয়েটা পুলিশের এসপি। তাহলে তো খুবই ভালো। পুলিশের এসপি আমার বাড়ির বউ হুয়া আসবে, এটা খুবই খুশির খবর। আরে তুই সত্যি বলছিস তুই ওনার মেয়েকে পছন্দ করি? আমিও তো মনে মনে ওই মেয়েটাকে পছন্দ করতাম, কিন্তু সমস্যা মেয়েটা তোর চাইতে বয়সে বড়, তাই তোকে বলবো ওটার সাহস হয়ে ওঠেনি। যাই হোক, এখন যেহেতু জানতে পেরেছি তো ভালোই, আমি আজকে ওনার সঙ্গে কথা বলবো। না আব্বু, একদমই নয়। তুমি এখনই কিছু বলবে না। আমি তো তোমাকে বললাম, এই তো সবেমাত্র পড়াশোনা শেষ করেছি, এখন নিজেকে একটু সময় দিতে চাই। আরেকটা কথা, বিয়ের আগে যদি বউয়ের সঙ্গে একটু প্রেম, রোম্যান্স এগুলো করতে নাই পারি তাহলে কি হয়? আরে প্রেম টেম ওইসব বিয়ের পরে করবি। এত ভালো একটা মেয়েকে আমার বাড়ির বউ করতে পারবো, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। কিন্তু সময় নিতে গিয়ে যদি পাখিটা উড়ে পালিয়ে যায় তখন কি করবি? সেরকম কিছুই হবে না আব্বু। আমার বউটা কখনোই আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করবে না। তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো, আমার বউ সারা জীবন শুধু আমারই থাকবে। আচ্ছা ঠিক আছে, যা, তোকে সময় দিলাম 1 বছর নিজেকে সময় দে। আর প্রেম কর নেহার সঙ্গে, সম্পর্কটা ভালো করে নে, তারপর তোদের দুজনের বিয়ে দিয়ে দিব। ঠিক আছে আম্মু, থ্যাংক ইউ সো মাচ। এই কথা বলে নিজের রুমে চলে আসলো আর মোবাইল নিয়ে গল্প লিখতে বসে গেল। কারণ এখন আপাতত তার হাতে আর কোনো কাজ নেই, শুধু গল্প লেখা ছাড়া। লিখতে লিখতে কখন যে রাত হয়ে গেল সেটা তার খেয়ালই ছিল না। তখনই হঠাৎ তার নেহার কথা মনে পড়লো, তাই সেই মোবাইল বের করে নেহার নাম্বারে ফোন দিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? আর এত রাতে কেন ফোন করেছেন? কোনো ইমার্জেন্সি কেস আছে নাকি? কেসটা তো খুবই ইমার্জেন্সি, কিন্তু ম্যাডাম সমস্যা হলো আপনি যে নিজের জামাইকে চিনতে পারেন না, সেটাই। মানে কি? আপনি কাকে ফোন করেছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমার জামাই বলছি গো, এবার নিশ্চয়ই চিনতে পেরেছো। ও, এতক্ষণে বুঝতে পেরেছি তুই কেন এত রাতে ফোন করেছিস। আর তাছাড়া তুই আমার নাম্বার কোথায় পেলি? নাম্বার আবার কোথায় পাবো? এই তো শ্বশুর মশাইয়ের কাছে এই নাম্বার পেয়েছি। তোমার সঙ্গে ফোনে কথা বলতে পারি না, তাই শ্বশুর মশাইকে ফোন দিয়ে বললাম তোমার নাম্বারটা একটু দেওয়ার জন্য। তাই শ্বশুর মশাই কোনো প্রশ্ন ছাড়াই দিয়ে দিল। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, এখন তুই আমাকে এইটা বল যে তুই আমাকে কেন ফোন করেছিস। আচ্ছা, তুমি সব সময় এমন কেন করো বলো তো? বউয়ের কাছে মানুষ কেন ফোন করে? একটু প্রেম করতে, ভালোভাবে একটু কথা বলতে, ভালোবাসার আদান প্রদান করতে, তাই তো? কিন্তু তুমি তো আমাকে তার কিছুই করতে দাও না। তোর ভালোবাসা তোর পকেটে রাখ, তোর ভালোবাসার গুষ্টি কিলাই। তুই কখনো আমাকে ফোন করবি না। ভালোবাসা তো মনে রাখার জিনিস, সেটা পকেটে কেন রাখতে যাব? আর আমার গোষ্ঠী কত বড় সেটা তুমি জানো। সবাইকে তুমি একা খেলাতে পারবে? নেহা তখন প্রচণ্ড রকম খেপে গেল আর ফোনটার সঙ্গে সঙ্গে কেটে দিয়ে ফোনটা সুইচ অফ করে দিল। নীল অনেকবার ফোনে ট্রাই করলো, কিন্তু ফোন আর অন হলো না। নীল ছোট্ট একটা মেসেজ করলো। একটা মেয়েকে সবচাইতে বেশি সুন্দর কখন লাগে জানো? সে যখন কান্না করে আর যখন সে রেগে যায়। কিন্তু তুমি তো সবসময় রেগে থাকো। এভাবে সবসময় রাগ করে থাকতে হয় না, মাঝে মধ্যে একটু হাসি খুশি থাকতে হয়, তাহলে ভালো লাগে। বুঝতে পেরেছো? নিজেকে কেন তুমি এরকম রসকসহীন করে তুলেছো? জীবনটা উপভোগ করো। জীবনটা উপভোগ করবার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা অন করতেই এই মেসেজটা নেহার চোখে পড়ল। তার মেজাজ এতটাই খারাপ হয়ে গেল যে সঙ্গে সঙ্গে সে মোবাইলটা থেকে সিমটা খুলে সিমটা ভেঙে ফেলল। সকাল 10টার দিকে সে থানার দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ একটা বাইক তার পথ আগলে দাঁড়ালো। এই কি ব্যাপার? কে আপনি? আর আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? তোমার ফোনটা সুইচ অফ কেন বলছে সেটা বলো আমাকে। তুই জানো না তোমার সঙ্গে কথা বলতে না পারলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে? তুমি কি জানো আমার কতটা কষ্ট হয়েছে সারাটা রাত? এত কিছু জানার তো আমার কোনো প্রয়োজন নেই। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি থানায় আসুন, আমি সেখানে বসে আপনার সঙ্গে কথা বলছি। আপাতত আমার পথ ছাড়ুন। ছাড়বো না, দেখি তুমি কি করতে পারো। এখন তুমি পুলিশের পোশাক পরা আছো, এখন তো তোমার ক্ষমতা আছে। আমি তোমার ক্ষমতাটাই দেখতে চাই। তুই আমার ক্ষমতা দেখবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তোকে আমার ক্ষমতা দেখাচ্ছি। এই বলে নেহা তৎক্ষণাৎ নীলের শার্টের কলার ধরে টেনে গাড়িতে নিয়ে উঠল।
আর তারপর এক হাতে গাড়ির ড্রাইভ আর অন্য হাতে নীলের শার্টের কলার ধরে রাখলো। আরে জান পাখি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমার গলাটা ছেড়ে গাড়ি ড্রাইভ করো, তা না হলে কিন্তু গাড়ি উল্টে গিয়ে খাদে পড়ে যাবে। গেলে যাক, তাতে আমার কি? মরলে তুই মরবি। আমি মরে গেলে তো তুমি বিধবা হয়ে যাবে। তুমি কি চাও বিয়ের আগে বিধবা হতে? এই তোর মুখটা বন্ধ করে এখানে বসে থাক, না হলে কিন্তু আমি সত্যি সত্যি গাড়িটা খাদে ফেলে দেব আর তোকে মেরে ফেলবো। নীল তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ গাড়িতে বসে রইল। কারণ সে খুব ভালো করেই জানে নেহা রেগে গেলে যা ইচ্ছে তাই করতে পারে, তাই চুপ থাকাই ভালো অপশন। নেহা যদি রেগে গিয়ে গাড়িটাকে খাদে ফেলে দেয় তাহলে নীলের কিছু হয়ে যাবে, সেটা নিয়ে নীল চিন্তা করে না। কিন্তু নেহার যদি কিছু হয়ে যায় তাহলে তো সে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবে, আর ভালোবাসার মানুষটাকে হারিয়ে বেঁচে থাকা মরার চাইতেও আরও বেশি যন্ত্রণাদায়ক। থানার সামনে এসে নেহা গাড়িটা দাঁড় করালো আর নীলকে টানতে টানতে থানার ভিতরে নিয়ে আসলো। এবার বল, তো সমস্যাটা কোথায়? কেন তুই রাস্তার মাঝখানে আমার গাড়ি দাঁড় করিয়েছিলি? আমি তো তোমাকে অনেক দিন আগেই আমার সমস্যার কথা জানিয়ে দিয়েছি, তাহলে তুমি আমার সমস্যাটা সমাধান করে দিচ্ছ না কেন? হ্যাঁ, আমি তো তোর সেই সমস্যাটার কথা জানতে চাইছি। কি তোর সেই আন্তর্জাতিক সমস্যা? ওই যে ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই, আমার বউ বানাতে চাই। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। মরে গেলেও তোমাকে আমারই বউ হতে হবে, কারণ আমি তোমায় ভালোবাসি। দুনিয়াতে আমি কতটুকু পুণ্যের কাজ করেছি জানি না, কিন্তু যতটুকু করেছি তার বিনিময়ে যদি আল্লাহ আমাকে দিতে চায় তাহলে আমি আল্লাহর কাছে তোমাকে চেয়ে নিব। এই কথা বলে নীল থানা থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেল। আর তারপর বাসে গিয়ে সে তার আম্মুকে বলল, আম্মু, আমি বিয়ে করব। বিয়ে করবি সেটা তো খুবই ভালো কথা। আমরা তো কবেই বলেছিলাম নেহাকে আমাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে আসি, কিন্তু তুই তো বলছিলি তুই আগে নেহার সঙ্গে প্রেম করবি, ভালো একটা সম্পর্ক তৈরি করবি, নিজেদেরকে সময় দিবি, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং করবি, তারপর বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করবি। কিন্তু হঠাৎ এমন কি হলো? কি হলো আর কি হয়নি সেসব ব্যাপারে আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না। শুধু আমি জানি আমি নেহাকে বিয়ে করব, এবং আমি যে নেহাকে বিয়ে করেছি সেটা যেন নেহা কোনোভাবে জানতে না পারে, কারণ আমি এইটুকু বুঝতে পেরেছি। আর যাই হোক, নেহা জেনে শুনে আমাকে বিয়ে করবে না, আমিও আমার ভালোবাসাকে হারাতে পারবো না। তাই নেহাকে না জানিয়ে আমি নেহাকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আজকেই তোর আব্বুকে নিয়ে নেহার আব্বুর সঙ্গে কথা বলতে যাব, আর তারপর সব ব্যবস্থা করে আসব। অতঃপর নীল সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল। আর একটু পরে নীলের আম্মু নীলের আব্বুর অফিসে গেল আর সেখানে গিয়ে নীলের আব্বুর সঙ্গে কথা বলল। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নেহার আব্বুকে ডেকে আনছি আর এখানে সব কথা বলছি। এই বলে সঙ্গে সঙ্গে নেহার আব্বুর নাম্বারে ফোন দিল এবং নিজের কেবিনে ডেকে নিল। তারপর বলতে লাগলো, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। হ্যাঁ স্যার, বলুন না, কি ব্যাপার, কথা বলতে চান? তুমি হয়তো এটা এতক্ষণে জেনে গেছো যে আমার ছেলে নীল তোমার মেয়ে নেহাকে পছন্দ করে, কিন্তু তোমার মেয়ে আমার ছেলেকে পছন্দ করে না। তাছাড়া তুমি তো জানোই আমি আমার ছেলের কোনো আবদার আজ পর্যন্ত অপূর্ণ রাখিনি, তাই আমি তোমার মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে রাখতে চাই। আমার মেয়ে আপনাদের বাড়ির বউ হবে, এটা তো আমার খুবই ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার মেয়ে তো আপনার ছেলেকে চাইতে বয়সে বড়, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার ছেলে তোমার মেয়েকে ভালোবাসে, আর আমাদের কাছে আমার ছেলের ভালোবাসাটাই সবচাইতে আগে। কে বয়সে বড় আর কে বয়সে ছোট সেসব নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। আমার ছেলে যাকে নিয়ে ভালো থাকবে আমরাও ভালো থাকবো। কিন্তু স্যার, আমি যতদূর জানি আমার মেয়ে আপনার ছেলেকে একটুও পছন্দ করে না, এমনকি আপনার ছেলেকেও সহ্যও করতে পারে না। আমি দূর থেকে যতটুকু শুনেছি এই বললাম আর কি। হ্যাঁ, তুমি একদম ঠিকই শুনতে পেয়েছো। তোমার মেয়ে আমার ছেলেকে একদমই সহ্য করতে পারে না, কিন্তু কি করব বলো? আমার ছেলেটা যে তোমার মেয়েকে বড্ড বেশি ভালোবাসে, তোমার মেয়েকে ছাড়া সে অন্য কোনো কিছু কল্পনাই করতে পারে না। তাই তোমার মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে আনা ছাড়া আর কোনো উপায় নেই। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে
আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মেয়ে কি রাজি হবে? সেই জন্যই তো তোমাকে আলাদা করে ডেকে এনে কথা বলা। তুমি তোমার মেয়েকে কোনোভাবেই জানাবে না যে তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে, সবটাই গোপন রাখবে। কিন্তু পরে যখন সব জানতে পারবে তখন তো বিশাল একটা ঝামেলা বাঁধবে, তখন কি হবে? আঙ্কেল, সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। পরে যেটা হবে আমি সামলে নেব। আপনারা শুধু বিয়ের ব্যবস্থা করুন। অতপর সেদিন বিকেলবেলা নেহার আব্বু যখন বাড়িতে আসলো, তখন নেহাকে নীলের পরিচয় গোপন রেখে বিয়ের কথা জানালো। আর বিয়ের কথা শুনে নেহা এক কথাতেই রাজি হয়ে গেল। সে তার আব্বুকে সম্মতি জানিয়ে দিল, কারণ সে নীলের অত্যাচারে এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছিল যে কোনোভাবেই হোক নীলের হাত থেকে তার মুক্তি পাওয়া একটা নেশা হয়ে দাঁড়িয়েছিল। তাই সে তার আব্বুকে বলে, আমি রাজি, তুমি যার সঙ্গে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করতে রাজি আছি, আমার কোনো প্রবলেম নেই। বেচার নীলের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এতটাই দেওয়ানা হয়ে উঠেছিল যে সে কার সঙ্গে বিয়ে করছে বা কাকে বিয়ে করছে সেটা জানার কোনো আগ্রহই দেখালো না। যেভাবেই হোক তার নীলের হাত থেকে মুক্তি পাওয়া যায়, এটা দেখে নেহার ফ্যামিলির সবাই এবং মেয়েদের সবাই অনেকটাই নিশ্চিত হলো যে নেহা কার সঙ্গে বিয়ে হচ্ছে সেটা জানতে চাইল না, আর তার সঙ্গে দেখা করতে চাইল না। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। বিয়ের সমস্ত আয়োজন শেষ করে নেহাকে নীলদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। আসলে বিয়ের আনন্দে নেহা এতটাই মাতোয়ারা ছিল যে সে কোথা থেকে কোথায় আসলো কিছুই বুঝতে পারল না। তাছাড়া বিয়ের পুরোটা অনুষ্ঠান সে নীলের বাড়ির কাউকেই দেখেনি, আর নীল মুকুট পরা ছিল, তাই নেহা বুঝতে পারেনি। তবে সবটাই যে ভালোভাবে কেটে যাবে তেমনটা তো নয়। আর এখানেও ঠিক সেরকমটাই হলো। নেহাকে নীলের চাচাতো বোনেরা বাসর ঘরে রেখে গেল। আর কিছুক্ষণ পরেই নীল বাসর ঘরে প্রবেশ করলো। দরজাটা বন্ধ করে দিয়ে নেহার সামনে এসে দাঁড়ালো। নেহা তখন বিছানা থেকে নেমে নীলকে পা ছুঁয়ে সালাম করতে যাবে, তখনই প্রিয়তমা, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। কথাটা শুনেই নেহা 360 ভোল্টেজের শখে নীলের চেহারার দিকে তাকিয়ে বলল, কিরে, তুই এখানে কেন? এখানে কি করছিস? আর কিভাবে এলি? আমার বাড়িতে আমি কি করে আসবো? তাছাড়া এটা বাসর ঘর, এখানে আমি ছাড়া কে আসবে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এখানে সব? মানেটা খুবই সিম্পল। তোমায় বলেছিলাম না, তুমি মরে গেলেও আমাকেই বিয়ে করতে হবে, আর এখানেও সেটাই হয়েছে। তোমার বিয়েটা আমার সঙ্গে হয়েছে। আমি মানি না এই বিয়ে, আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে। এই